যদি আপনি মনে কিছু না করেন তাহলে কি আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনি তো মনে হচ্ছে এই রাজ্যের রাজগণক। আপনি এখানে এভাবে বন্দি হয়ে আছেন কেন? কে আপনাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে? আমাকে আমাকে ওই রাঘব এখানে বন্দি করে রেখেছে। আর শুধু সে আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে সেটা নয়, এই রাজ্যের রাজা, রানী, রাজপুত্র সবাইকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত পর্যন্ত করে ফেলেছে। কি বলছেন কি? রাঘব মানে তো মন্ত্রীপুত্র। তার মানে আমাকে এখানে মহারাজ বা রাজকুমার কেউ ধরে আনেনি, ওই মন্ত্রীপুত্র আমাকে এখানে এভাবে ধরে নিয়ে এসে আটকে রেখেছে। হ্যাঁ, মহারাজ থাকতে এই রাজ্যে কখনো কোনো দিনও কারোর উপর অন্যায় বা জুলুম হয়নি। কিন্তু ওই রাঘব নিজে নিজে জোর করে রাজমুকুট পরেছে। রাজমুকুট পরে রাজপ্রাসাদের সবাইকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করেছে। প্রজাদের সাথে এখন এমন আচরণ করতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, আর শুধু সেটাই নয়, আর ওরা আমার বাড়িতে গিয়েছিল আমার মেয়েটাকে তুলে নিয়ে আসতে, আর ওরা আমার মেয়েটাকে না পেয়ে আমাকেই তুলে নিয়ে এসেছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম অভাগী। অভাগী? ও, রাজপুত্র তো অভাগীর কথা অনেক বলেছে। তার মানে অভাগী আপনার মেয়ে। কি হলো কি রাজকুমার? রাঘব আমাদেরকে দেখে ওভাবে চুপ হয়ে গেল কেন? তার মানে কি ও আমাদের দেখে চিনে ফেলেছে? না না বাবা, আমার তো মনে হয় না যে ও আমাদের চিনে ফেলেছে, কারণ আমরা তো ছদ্মবেশে রয়েছি, আর তাই ও আমাদের এত সহজে কিছুতেই চিনতে পারবে না। এছাড়া রাঘব তো এটা জানতেই পারেনি যে আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা যদি হয় তাহলে তো ভালোই হবে। আর যদি ও আমাদেরকে কোনোভাবে চিনে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব এবং আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকুন পিতামশাই, আর পিতাতার উপর ভরসা রাখুন। আর আমরা তো কোনো অন্যায় কাজের জন্য এখানে আসিনি, আমরা আমাদের সব কিছু ফিরিয়ে নেওয়ার জন্য এখানে এসেছি, আর অন্যায়কে বিতাড়িত করার জন্য এসেছি। তাই আমার মনে হয় আমাদের সফলতা আসবেই। কি হলো কি? আপনারা দুজনের সাথে কথা বলছেন, কিন্তু প্রহরী তো বলল আপনাদের নাকি আমার সাথে কি প্রয়োজনীয় কথা আছে, তাই আপনারা কাশীনগর রাজ্য থেকে আমার কাছে এসেছেন। আসলে আমরা আপনার কাছে এসেছি একটা বিশেষ দরকারে, আর সেটা হলো কাশীনগর রাজ্যের রাজপ্রাসাদের পাশে একটি জায়গায় আমরা কিছু গুপ্তধনের খবর পেয়েছি, আর এটা আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। কোনোভাবে যদি কাশীনগর রাজ্যের রাজা সেটা জানতে পারে তাহলে সেই গুপ্তধন নিজের করে নেবে। কিন্তু আমরা চাইছি না যে সে সেই গুপ্তধনের মালিক হোক, আমরা চাইছি গুপ্তধন আমরা নিজেরাই হাসিল করব। মা, ও মা, মা কোথায় তুমি? তোমাকে এত খুঁজে বেড়াচ্ছি, তারপরে যে তোমাকে খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেলে তুমি মা? মা! অভাগী তার মাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে জঙ্গলের মধ্যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এই অসময়ে এমন ঝোড়ো হাওয়া কোথা থেকে এলো? আর এই ঝোড়ো হাওয়ার তীব্রতা তো অনেক বেশি। আমি নিজেকে এই ঝোড়ো হাওয়ার মধ্যে তো টিকিয়ে রাখতে পারছি না, আর আমি তো সামনের দিকেও এগিয়ে যেতে পারছি না। এই ঝোড়ো হাওয়া তো আমাকে বাধা দিচ্ছে, কিন্তু এভাবে আমি জঙ্গলেও তো দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে যে এগিয়ে গিয়ে কোনো নিরাপদ আশ্রয় নিতে হবে, আর সেখানে অপেক্ষা করতে হবে ঝড় থামা পর্যন্ত। এরপর ঝড় শেষ হলে তারপরে আবার চলতে হবে। এই কথা বলে অভাগী সামনের দিকে এগিয়ে যেতে চায়, আর তখনই সেই কালো ছায়া এসে অভাগীর সামনে হাজির হয়। অভাগী তো কালো ছায়া দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কি, এই কালো ছায়াটা আবার কোত্থেকে এলো? এটাকে দেখে তো আমার মানুষ বা জন্তু কিছুই মনে হচ্ছে না। তাহলে এটা কেনই বা আমার সামনে এসে এভাবে হাজির হয়েছে? না না না, আমি তো শুনেছি ঝড়ের সময় নাকি অনেক কিছুই চলাফেরা করে, আর তাই আমার মনে হয় এর সামনে আমার যাওয়াটা ঠিক হবে না। আমাকে অন্য পথ দিয়ে ফিরে যেতে হবে।
এই কথা বলে অভাগী ঘুরে আরো পেছন দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেই কালো ছায়াটি আবার অভাগীর সামনে গিয়ে হাজির হয়। অভাগী এবার বড্ড ভয় পেয়ে যায়। এই কালো ছায়াটা তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না, এ তো বারবার আমার সামনে এসে হাজির হচ্ছে। তাহলে কি আমি কোনো বড় বিপদে পড়ে গেলাম নাকি? সি 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 গিন্নি, তুমি এতটা খারাপ কাজ করতে পারো সেটা আমি কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি। আমি জানতাম যে তোমার মনের মধ্যে লোভ আছে, কিন্তু তাই বলে তুমি নিজে লোভের জন্য অভাগী মায়ের এত বড় ক্ষতি করে দিতে পারলে? আমি জানি অনেক বড় অপরাধ করেছি আমি, আর তাই আমার এবার অপরাধের প্রায়শ্চিত্ত করতেই হবে। মোড়ল মশাই, তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দাও, তাও আমি সব শাস্তি মাথা পেতে নেব। আমাকে আমাকে শাস্তি দাও। আমি আর তোমাকে কি শাস্তি দেব বলো তো? তুমি তো আর আমার সাথে অন্যায় করনি, তুমি অন্যায় করেছো অভাগী এবং অভাগীর মায়ের সাথে, আর তাই ওরাই তোমার শাস্তি দেবে। কিন্তু আমি এটা বুঝে উঠতে পারছি না যে তুমি কি করে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের এত বড় ক্ষতি করতে পারলে। লোভ, লোভ মোড়ল মশাই, লোভ। সবই হয়েছে আমার লোভের কারণে। কিন্তু কিসের লোভ সেটাই আমাকে বলো। আসলে সেদিন আমি তোমার আর অভাগীর মায়ের সব কথা শুনে নিয়েছিলাম। তুমি বলেছিলে ওদের নাকি 7 ঘোড়া মোহর আছে, আর সেই মোহরের লোভে আমি এত কিছু করেছি। ওই তন্ত্রবুড়ির সাথে হাত মিলিয়েছিলাম। ওই তন্ত্রবুড়ির সাহায্যেই তো অভাগীর মাকে আমি পাখিতে পরিণত করেছি। কিন্তু ওই তন্ত্রবুড়িও আমাকে টকিয়েছে, আর টকিয়ে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছিল, আর ওই 7 ঘোড়া মোহরও নিচে আত্মসাৎ করেছে। সি সি সি, তোমাকে তোমার লোভ এতটা নিচে নামিয়ে দিয়েছে। এখন এখন তো বুঝেছো যে লোভ করলে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর যার সাথে তুমি অন্যায় করেছিলে সেই আবার তোমাকে তোমার বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি এখানে কি করছো? নাগিনী, তুমি এসেছো ভালো হয়েছে। সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি তো তোমার আস্তানায় ছিলে না। হ্যাঁ হ্যাঁ, আমার একটি বিশেষ দরকার ছিল, আর সেই দরকারে আমি গিয়েছিলাম। কিন্তু তোমাকে এমন অস্থির লাগছে কেন? কি হয়েছে কি? সবকিছু আমাকে খুলে বলো। অভাগীর আবার কোনো বিপদ হয়নি তো? অভাগীর কোনো বিপদ হয়েছে কি না সেটা তো আমি জানি না, কিন্তু অভাগী যে বাড়িতে নেই, অভাগী এখন পর্যন্ত ফেরেওনি। আর শুধুমাত্র তাই নয়, অভাগীর ভালো মা মানে আমার দিদিকে রাজপ্রাসাদ থেকে কয়েকজন লোক এসে তুলে নিয়ে গেছে। কি বলছো কি? এত কিছু হয়ে গেছে? আর তাছাড়া অভাগী কোথায় বা গিয়েছে? সেসবের কিছুটি আমি জানি না, আর তাই তোমার কাছে এসেছি। তুমি দয়া করে একটু জানার চেষ্টা করো আমার অভাগী এখন কোথায় আছে, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। এটা যে আমার জানাটা খুব দরকার। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি জানার চেষ্টা করছি। যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি ঠিক অভাগীর খোঁজ জানতে পারবো। এরপর নাগিনী অভাগীর খোঁজ জানার চেষ্টা করে। সর্বনাশ হয়ে গেছে, অভাগী তো এখন মহা বিপদে রয়েছে। কি অভাগী মহা বিপদে রয়েছে মানে? কি কি হয়েছে? কি হয়েছে আমার অভাগীর? আর কোথায় কোথায় আছে এখনো? সে সব কিছু তুমি কিছুক্ষণের মধ্যে জানতে পারবে। অভাগী আমাদের খুব কাছে আছে, আর আমাদের হাতে আর একটু সময় নেই। চলো, কোনোভাবে যদি আমরা অভাগীকে সাহায্য করতে পারি, ওর বিপদে তো এখন আমাদের ওর পাশে থাকা উচিত। এই কথা বলে নাগিনী আর তোতা পাখি অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। খেলা শুরু হয়ে গেছে তন্ত্রবুড়ি, খেলা শুরু হয়ে গেছে। কি বলছেন কি তান্ত্রিক বাবা? খেলা শুরু হয়ে গেছে মানে? তার মানে কি ওই কালো ছায়া এতক্ষণে অভাগীকে ধ্বংস করে দিয়েছে? না না, এখনো অভাগীকে ধ্বংস করেনি, তবে আমার পাঠানো ওই কালো ছায়া অভাগীর কাছে গিয়ে হাজির হয়েছে, আর সে অভাগীকে কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে ফেলবে।
অভাগী কিছুতেই আমার পাঠানো কালো ছায়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। সত্যি সত্যি বলছেন তান্ত্রিক বাবা, অভাগী কিছুতে কালো ছায়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। আর তাছাড়া ওই মেয়েকে নিয়ে তো কোনো বিশ্বাস নেই, ওই মেয়ে যে কোনোভাবে নিজেকে ঠিক বিপদ থেকে রক্ষা করে ফেলতে পারে। না না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমার পাঠানো কালো ছায়া যখন একবার ওখানে গিয়ে ওই অভাগীকে আটকাতে পেরেছে, সেহেতু ওকে আর কেউই ওখান থেকে বাঁচাতে পারবে না। আর আমার কালো ছায়া যে প্রলয় সৃষ্টি করেছে, সেই প্রলয়ের মধ্যে কেউ প্রবেশও করতে পারবে না। আর তাই অভাগীর মৃত্যু এবার নিশ্চিত। অভাগী, তোকে এবার কালো ছায়ার হাতে ধ্বংস হতেই হবে। সত্যি সত্যি তান্ত্রিক বাবা, এখন আমার সত্যি বড্ড ভালো লাগছে। এখন শুধুমাত্র অভাগীর মৃত্যু পর্যন্ত অপেক্ষা, তারপর আমি একেবারে নিশ্চিন্ত। এ কি, তুমি এভাবে আমার পথ আটকে দাঁড়িয়েছো কেন? সরে যাও, সরে যাও বলছি। সরে যাওয়ার জন্য তো আমি তোমার পথ আটকাইনি অভাগী। আমি তোমার পথ আটকেছি তোমায় ধ্বংস করার জন্য। আর একবার যেহেতু তুমি আমার ফাঁদে আটকা পড়েছো, সেহেতু তোমার ধ্বংস অনিবার্য। আর তাই তুমি নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। এইসব কি বলছো কি তুমি? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে তুমি কেন এসেছো? কেন এসেছো আমাকে হত্যা করতে, বলো? আমি কখনো কারোর প্রশ্নের উত্তর দেই না। তোমাকে এখন মৃত্যুবরণ করতেই হবে আমার হাতে, এটাই শুধুমাত্র আমার কাছে একমাত্র লক্ষ্য। আর তাই নিজের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করো। আমার তো মনে হচ্ছে এই কালো ছায়ার হাত থেকে কিছুতেই আমি বাঁচতে পারবো না। কিন্তু এভাবে তো আমি অন্যায়ের সাথে আপোষও করতে পারবো না। না, এই কালো ছায়া নিশ্চয়ই অশুভ শক্তি সম্পন্ন কেউ, আর তাই ওর কাছে আমি কিছুতেই মাথা নত করব না। কিন্তু কিভাবে আমি নিজেকে ওর হাত থেকে রক্ষা করব, সেটাও তো বুঝতে পারছি না। কি বলছেন কি গুপ্তধন? আর এটা আপনাদের কাশীনগর রাজ্যের রাজা, জানেন না? তাহলে কি সে গুপ্তধন আপনারাই হাসিল করতে চান? হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি খুব সহজেই বুঝে গেছেন। আচ্ছা বলুন তো, রাজামশাইয়ের তো এমনিতেই ধন সম্পত্তির কোনো অভাব নেই, তারপরও তিনি আবার ওই গুপ্তধন দিয়ে কি করবেন বলুন তো? আর আমাদের মতো মানুষের তো এমনিতে কোনো অর্থপাতি নেই। আর তাই যদি ওই গুপ্তধন আমরা হাসিল করতে পারি, তাহলে আমাদের কিছু তো একটা ব্যবস্থা হতো, তাই না? সেসব কিছু তো বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওই গুপ্তধন আপনারা হাসিল করতে চান, ভালো কথা, কিন্তু আমার কাছে এসেছেন কেন সেটা বলুন তো। আসলে আমরা দুজনে এই গুপ্তধন নিজেদের আয়ত্তে আনার অনেকটা চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই পারিনি। আর তাই তো আপনার কাছে এসেছি। এখন আপনি যদি আমাদের সাহায্য করেন, তাহলে গুপ্তধন আমরা খুব সহজেই নিজেদের করে নিতে পারবো। আর সব থেকে বড় কথা যে ওই গুপ্তধন একবার যদি আমরা হাসিল করতে পারি, তাহলে আপনিও একটা বড় অংশ পাবেন সেখান থেকে। কি কি বলছে এই লোকেরা? আমি তো সত্যি বুঝতে পারছি না। এরা তো এমনি আমাকে গুপ্তধনে ভাগ দিতে চাইছে না। না না, ব্যাপারটা আমার কাছে একটু চিন্তার মনে হচ্ছে। তবে এখন এই লোক দুটোকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, আর এখন কোনো সিদ্ধান্তও দেওয়া যাবে না। আমাকে আর একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি আপনাদের সাথে এ বিষয়ে পরে আলোচনা করব। আপনারা দুদিনের জন্য রাজপ্রাসাদে থেকে যান অতিথি হিসাবে। আপনাদের এতে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? আমাদের 2-3 দিন থাকতে কোনো আপত্তি নেই। প্রহরী, যাও এক্ষুনি ওনাদেরকে অতিথিশালায় নিয়ে যাও। ওদিকে তোতা পাখি এবং নাগরানী অভাগীর কাছে এসে হাজির হয়, আর তারা দেখতে পায় যে অভাগীর সামনে একটি কালো ছায়া দাঁড়িয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা তো দেখছি মহাপ্রলয়, আর এই প্রলয় সাধারণ কোনো প্রলয় নয়, এই তো দেখছি অশুভ শক্তি সম্পন্ন মহাপ্রলয়। আর এই প্রলয় অভাগীর কাছে এসে কি করছে? এই প্রলয় তো অনেক ভয়ঙ্কর জিনিস।
কি বলছেন কি জানি না, এই প্রলয় অশুভ না শুভ শক্তি সম্পন্ন, কিন্তু ও তো আমার অবাগীর সামনে এসে দাঁড়িয়েছে। আর আমার অবাগীকে দেখে মনে হচ্ছে যে আমার অবাগীটা ভীষণ ভয় পেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা, কারণ এই প্রলয় যার কাছে একবার যায় তাকে যে ধ্বংস করে দেয়। এসব কি বলছেন কি নাগিনী? তাহলে তাহলে এখন কি হবে? এই প্রলয় যদি আমার অভাগীর কোনো ক্ষতি করে দেয় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আপনি কিছু একটা করুন, কোনোভাবে আমার অভাগীকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করুন। আমি কতটুকু কি করতে পারবো সেটা বুঝতে পারছি না, তবে অবশ্যই অবশ্যই আমি নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব অভাগীকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করার জন্য। আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে প্রলয়ের সাথে আমি যুদ্ধ করব। যে করেই হোক, যেভাবেই হোক, আমার অবাকিকে যে রক্ষা করতে হবে নাগরানী, রক্ষা করতে হবে। রানীমা, আপনি যে সকাল থেকে বারবার বলছিলেন যে আজকের দিনটি নাকি শুভ দিন আর আজকে নাকি ভালো কিছু ঘটবে, কিন্তু সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এখন তো বিকেল হতে চললো, কিন্তু এখন পর্যন্ত তো ভালো কিছু ঘটতে দেখতে পেলাম না। তার মানে কি এতক্ষণ যেটা আপনি বলেছেন এটা আপনার মনের ভুল ধারণা ছিল? না না দাসী, এটা কি করে আমার মনের ভুল ধারণা হতে পারে? কিন্তু এখন পর্যন্ত যে আমার মনটা বারবার বলছে আজকে নিশ্চয়ই ভালো কিছু ঘটতে চলেছে। কিন্তু রানীমা, আমরা তো সেই একইভাবে এখানে বন্দি হয়ে আছি, ভালো কিছু ঘটলে তো আমাদের হয়তো এখানে বন্দি হয়ে থাকার কথা না। দাসী, এত অধৈর্য হও না, এখনো তো দিন পার হয়ে যায়নি, সবে তো বিকেল হয়েছে, এখনো হাতে অনেকটা সময় বাকি। আর আমার বিশ্বাস এই সময়ের মধ্যে আমি ঠিক কোনো না কোনো একটা সুখবর পেয়ে যাব। তুমি শুধু অপেক্ষা করো। হ্যাঁ রানীমা, এখন তো আমাদের ধৈর্য ধরার অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমরা তো এখানে বন্দি আর আমরা চাইলেও তো আর কিছুই করতে পারবো না। তাই বিধাতার উপর ভরসা রেখে শুধুমাত্র আমাদের এখানে ধৈর্য ধারণ করে থাকতে হবে। ঠিকই বলেছ, ধৈর্য ধারণ করো, বিধাতা একজন আছেন। সব থেকে বড় কথা, আমার মনের আশঙ্কা এখন পর্যন্ত কখনো মিথ্যে হয়নি, আর এবারও নিশ্চয় মিথ্যে হবে না। আজ ভালো কিছু নিশ্চয় ঘটবে দাসী। তাই যেন হয় রানীমা, তাই যেন হয়। দিদি আমাকে এখানে এই অবস্থায় এই সাত গড়া মোড়ের কাছে পেলে কোথায় যে চলে গেল আর তার কোনো খবর নাই। সে আমাকে বলল খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কিন্তু এখনো যে কেন ফিরে আসছে না সেটাই বুঝতে পারছি না। তার কি একটিবারও আমার জন্য চিন্তা হচ্ছে না? আমি তো এখানে একা একা এই সাত গড়া মোড় পাহারা দিচ্ছি, এখন যদি কোনো শক্তি এসে আমার উপর শক্তি প্রয়োগ করে আমাকে আঘাত করে এই সাত গড়া মোড় নিজের দখলে নিয়ে যায়, তখন তো আমার কিছুটি করারও থাকবে না। আমি আমার কোনো ক্ষমতা দিয়েই তো সেটাকে আটকাতে পারবো না, কারণ আমি তো দিদির মতো তন্ত্রসিদ্ধ না। আর তাই তো এখন আমার বড্ড চিন্তা হচ্ছে, দিদি ফিরে না আসা পর্যন্ত এই সাত গড়া মোড় নিয়ে আমি খুব বিপদে আছি। কিন্তু দিদি কখন যে ফিরবে সেটাও তো বুঝতে পারছি না। আর তাছাড়া দিদি তো তখন বারবার তার বিপদের কথা বলছিল। জানি না দিদি এতক্ষণে কোনো বিপদে পড়েছে কিনা। কি জানি বাপু, এখানে থেকে তো কিচ্ছুটি বুঝতে পারছি না যে কি হচ্ছেটা কি। তবে এখানে এভাবে চিন্তা না করে আমাকে চুপচাপ আরো দিদির জন্য অপেক্ষা করতে হবে। দেখি দিদি কখন ফিরে আসে আর কি হয় বা সামনে। কি হলো কি অভাগী, কি এত ভাবছো? আমার হাত থেকে বাঁচার জন্য মনে মনে কোনো ফোন দিয়ে আসছো বুঝি? কিন্তু না, তোমার কোনো ফোন দিতেই যে কোনো কাজ হবে না। আজ তোমার সব ফোন দিয়ে আমার কাছে হার মেনে যাবে, আর আমি তোমাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেব। দেখো, আমি জানি না আমার সাথে তোমার কি শত্রুতা আছে, তবে আমি তোমাকে আবারও সাবধান করছি, আমাকে স্পর্শ করবে না। আমাকে যদি স্পর্শ করো তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
তাই নাকি অবাগি? তুমি আমাকে ক্ষতির ভয় দেখাচ্ছ, কিন্তু না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি হচ্ছি মহাপ্রলয়, আর তাই এক্ষুনি আমি তোমাকে গ্রাস করব। এ কথা বলে সে কালো ছায়াটি অবাকের দিকে এগিয়ে যেতে থাকে, আর দূর থেকে নাগিনী কালো ছায়াকে উদ্দেশ্য করে তার শক্তি প্রয়োগ করে, আর কালো ছায়াটি সেই শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে বেশ কিছুটা পিছিয়ে যায়। এ কি, আমার উপর শক্তি প্রয়োগ করলো কে? এত বড় সাহস কার? সে কিনা মহাপ্রলয়ের কে এভাবে আঘাত করে? আর কার এত বড় সাহস? এ কি, কে কে এই মহাপ্রলয়কে আটকানোর চেষ্টা করছে, আর তার শক্তি প্রয়োগ করে কেই বা আমাকে বাঁচাতে চাইছে? নাগিনী আবারও সেই কালো ছায়ার উপর শক্তি প্রয়োগ করে, আর কালো ছায়া আবারও আঘাতপ্রাপ্ত হয়। আর তখনই অভাগী ঘুরে তাকায় আর দেখতে পায় যে সেখানে সেই সাপটি, আর শুধুমাত্র সেই সাপটিই নয়, তার সাথে সেই তোতা পাখিটিও রয়েছে। এ কি, মা মা এখানে এসেছে? তার মানে মা আমার ডাক শুনেছে। আমি বিপদে পড়েছি দেখে নিশ্চয়ই ওই নাগিনীটাকে সাথে করে এখানে এসেছে আমাকে বাঁচানোর জন্য। আর আর তাই তো এই নাগিনীটা তার শক্তি প্রয়োগ করছে, আমাকে বাঁচানোর চেষ্টা করছে। যেভাবে আমাকে রূপা দিদিকে উদ্ধার করতে সাহায্য করেছিল, ঠিক একইভাবে আমাকেও সাহায্য করতে চাইছে সে। যাক, অবশেষে এই রাজপ্রাসাদের ভেতরে আমি প্রবেশ করতে পেরেছি। আর এই রাঘব আমাদের কিছুতেই চিনতে পারেনি। হ্যাঁ বাবা, ও আমাদের চিনতে পারেনি বলেই তো এই রাজপ্রাসাদে থাকার অনুমতি দিয়েছে। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানতাম ওর অর্থের উপর প্রচুর লোভ, আর তাই তো আমি গুপ্তধনের কথা বলেছি। এখন দেখবেন ও নিশ্চয়ই ওই গুপ্তধন হাসিল করার জন্য আমাদের সাথে কাজ করার জন্য চিন্তা করবে। আর সেটাই তো আমাদের সব থেকে বড় সুযোগ। আর এছাড়া আমাদের তো এই রাজপ্রাসাদের দুদিন থাকার অনুমতি দিয়েছে, আর আমাদের যা করার এই দুদিনের মধ্যেই করতে হবে। হ্যাঁ কুমার, তুমি ঠিকই বলেছ, আমাদের সময় অপচয় করলে চলবে না। তাহলে চলো আমরা এক্ষুনি গিয়ে একবার তোমার মায়ের সাথে দেখা করে আসি। আর তোমার মা যদি একবার জানতে পারে যে আমরা এই প্রাসাদে আছি, তখন তোমার মা কিছুটা শান্তি পাবে। এখন নয় বাবা, আর সামান্য কিছুটা সময় অপেক্ষা করুন। সন্ধে হলে আমরা মায়ের সাথে গিয়ে দেখা করব, আর সন্ধে হলেই আমাদের কাজ আমরা শুরু করে দেব। ঠিক আছে কুমার, তোমার যেভাবে ভালো হয় তুমি সেভাবে কাজ করো। ও আচ্ছা, তাহলে এই নাগিনীটি এতক্ষণ আমার উপরে শক্তি প্রয়োগ করেছে। এই নাগিনীটি এত বড় সাহস যে ও কিনা এই মহাপ্রলয়কে আঘাত করার চেষ্টা করেছে। এক্ষুনি আমাকে নাগিনীকে সাহায্য করতে হবে। এ কথা বলে সে কালো ছায়াটি রেগে গিয়ে নাগিনীর উপর জাদুশক্তি প্রয়োগ করে, আর এতে করে নাগিনী বড্ড আঘাতপ্রাপ্ত হয়, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। এবার দেখলি তো এই মহাপ্রলয় আঘাত করার শাস্তি কি হতে পারে। এ কি হলো নাগিনী? কথা বলো, তোমার এ কি হয়ে গেল? এই মহাপ্রলয় তো আমার জন্য ওই নাগিনীর ক্ষতি করে দিল। এখন কি হবে? দেখো তুমি অন্যায় করছো, এবার ক্ষান্ত হও আর অন্যায় করো না। অন্যায়কারীকে বিধাতা নিজের হাতে শাস্তি দেয়, আর তুমিও শাস্তি পাবে। আমাকে কেউ কখনো শাস্তি দিতে পারবে না, কিন্তু এখন আমি তোকে শাস্তি দেব। এ কথা বলে সে কালো ছায়াটি মুহূর্তের মধ্যে গিয়ে অভাগীকে গ্রাস করে ফেলে, আর সে অভাগীকে তুলে নিয়ে দূরে চলে যায়। তন্ত্রবুড়ি, সুখবর আছে, অনেক বড় সুখবর আছে। কি সুখবর তান্ত্রিক বাবা? তাহলে কি ওই কালো ছায়া অভাগীকে এতক্ষণে ধ্বংস করে দিয়েছে? না, অভাগীকে ধ্বংস করেনি, তবে ও একটা বুদ্ধি সম্পূর্ণ কাজ করেছে। আর সেটা হলো ও নিজের শক্তির মাধ্যমে ওই অভাগীকে নিজের মধ্যে আবদ্ধ করে আমাদের কাছে নিয়ে আসার জন্য রওনা দিয়েছে। আর সামান্য কিছুক্ষণের মধ্যে ও অভাগীকে আমাদের সামনে নিয়ে এসে হাজির করবে।
সত্যি সত্যি বলছেন তান্ত্রিক বাবা? অভাগীকে তুলে নিয়ে আমাদের এই আস্তানায় আসছে কালো ছায়া? ভালো হয়েছে, ওকে এখানে তুলে নিয়ে আসুক, তারপর আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, আর নিজের চোখের সামনে ওকে শেষ হতে দেখে আমি মহা আনন্দ পাবো। তোর যেটা ভালো হয় তুই সেটাই করবি। আর তাই তো কালো ছায়া ওই অভাগীকে জ্যান্ত অবস্থায় এখানে তুলে নিয়ে আসছে। কিন্তু তন্ত্রপুরী, তোর এত সব কাজ আমি করে দিচ্ছি, এর বিনিময়ে যে আমার একটা শর্ত আছে। এ কি, তান্ত্রিক বাবা আবার কি শর্তের কথা আমাকে বলবে? না না না, এখন তিনি যে শর্তের কথাই বলুক না কেন, আমাকে সেটা মেনে নিতে হবে, কারণ ওই অভাগীর হাতে আমার জীবন। আর তাছাড়া তান্ত্রিক বাবার সাহায্য ছাড়াও যে আমি অভাগীকে শেষ করতে পারবো না, আর আমার জীবনের মূল্য অনেক বেশি। আর তাই এখন এখন তান্ত্রিক বাবার শর্ত আমাকে মেনে নিতেই হবে। কি শর্ত তান্ত্রিক বাবা, বলুন আমাকে। আমি জানি তন্ত্রপুরী, তুই এই সাত ঘোড়া মোহর এখন তোর হাতে। আমি চাই ওই সাত ঘোড়া মোহরের অর্ধেক তুই আমাকে দিবি, আর বাকি অর্ধেক তুই নিজে নিবি। আগে তো আমার প্রাণ বাঁচাতে হবে, তার জন্যই অর্ধেক মোহরের ভাগ আমাকে তান্ত্রিক বাবাকে দিলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি আপনার শর্তে রাজি, কিন্তু ওই অভাগীকে যে আগে শেষ করতে হবে। এই তো সামান্য আর কিছুক্ষণ, তারপরই তো তুই ওই অভাগীকে শেষ করে ফেলতে পারবি। ব্যাপারখানে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ওরা নিজ থেকে যেচে পড়ে কিনা ওই গুপ্তধনের ভাগীদার আমাকে করতে চাচ্ছে। আর তাছাড়া ওদের রাজ্যে তো অনেক লোক আছে, আর এত লোক রেখে ওরা কেন আমার কাছে এলো? মহারাজ, আপনি শুধু শুধু এত চিন্তা করছেন। আমার তো মনে হচ্ছে ব্যাপারটা এত জটিল নয়। আর তাছাড়া ওরা হয়তোবা অন্য কোনো উপায়ও গুপ্তধনকে নিজেরা হাসিল করতে পারেনি, তাই আপনার কাছে সাহায্যের জন্য এসেছে। প্রহরী, তোমার কাছে ব্যাপারটা যতই সরল মনে হোক না কেন, আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ঝামেলা মনে হচ্ছে। কারণ ওরা কেন ভাবলো যে আমি ওদেরকে সাহায্য করতে পারবো গুপ্তধন হাসিল করার জন্য? মহারাজ, আপনার ব্যাপারে এখন প্রায় সবাই জেনে গেছে, এমনকি আশেপাশে রাজ্যের সবাই এটাও জেনে গেছে যে আপনি রাজ্যের রাজাকে সরিয়ে কিভাবে এ রাজ্যের রাজা হয়েছেন। আর তাই আপনার ব্যাপারে সব কিছু জানতে কারো কি আর বাকি থাকে বলুন? হ্যাঁ, সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। যাই হোক, সব কিছু ভেবে লাভ নেই। আমার তো আর শক্তি বা ক্ষমতা কোনো কিছুরই কম নেই, তাই না? তাই যদি ওই দুজনের সাথে হাত মিলিয়ে গুপ্তধনের খোঁজ পেয়ে যায় তাহলে তো ভালোই। আর তাছাড়া আমি গুপ্তধন উদ্ধার করতে পারি, তাহলে ওদেরকে আমি এক কানা করিও দেব না, পুরো গুপ্তধন আমি নিজেই হজম করব। কি বলছেন কি, ওদেরকে কিছুই দেবেন না আপনি? না না, শুধুমাত্র ওদের কাছ থেকে আমাদের সঠিক জায়গার খোঁজটা নিতে হবে, যে কোথায় গুপ্তধনটি আছে। তারপর আমি আমার ক্ষমতা দিয়ে ওই গুপ্তধন আমার আয়ত্তে নিয়ে নেব। ওদেরকে আমি এক কানা করিও দেব না। আর তাই ওদের সাথে আমার এখন কথা বলতে হবে। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি ওদের সাথে দেখা করতে যাচ্ছি। কুমার, আর এভাবে আমি থাকতে পারছি না। ওদিকে তোমার মায়ের অবস্থা কি আমি সেটাও জানি না। আমার মনে হয় এখন একবার গিয়ে আমাদের দেখা করা উচিত যে তোমার মা কি অবস্থায় আছে, আর তার কোনো ক্ষতি হয়েছে কিনা। কিন্তু বাবা, এখনো তো সন্ধে হয়নি, এখন কি এভাবে মায়ের কক্ষে যাওয়াটা একেবারে ঠিক হবে? আর তাছাড়া ওই রাঘব তো সব জায়গায় প্রহরীদেরকে দিয়ে পাহারাও বসিয়ে রেখেছে। কিভাবে যাবেন বলুন তো এই প্রহরীর চোখ ফাঁকি দিয়ে আপনি মায়ের কাছে? কুমার, আমি এই রাজ্যের রাজা, আর তাই এই রাজপ্রাসাদের কোথায় কি আছে সেটা আমার মুখস্থ। আর শুধুমাত্র সেটাই নয়, প্রহরীরা যতই পাহারা দিক না কেন, আমি যদি না চাই কেউ আমাকে আটকাতে পারবে না, আর আমি ঠিক রানীর কক্ষে পৌঁছে যাব। আর তাছাড়া তুমি জানো না, রানী আমাকে দেখতে পেলে অনেকটা ভরসা পাবে, আর তাই রানীর সাথে আমার দেখা করা খুবই জরুরি। ঠিক আছে বাবা, সেটাই করুন। তবে যা করবেন সাবধানে করবেন। আপনি মায়ের কক্ষে গিয়ে মায়ের সাথে দেখা করে আসুন। আর আমাকে যেতে হবে রাজ কারাগারে, কারণ আমার মনে হচ্ছে
আমি রাজ কারাগারে গেলে রাজগণকে দেখা পাবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাহলে চলো, আর দেরি না করে আমরা এক্ষুনি রওনা দেই। এরপর রাজা আর রাজকুমার সেখান থেকে রওনা দেয়। রাজা যায় রানীর কক্ষে যাওয়ার উদ্দেশ্যে, আর রাজকুমার যায় কারাগারে রাজকনকের সাথে দেখা করার উদ্দেশ্যে। এ কি, এটা কি হয়ে গেল? আমার অভাগীকে তো কেউ আমরা রক্ষা করতে পারলাম না। ওই অশুভ শক্তিটা আমার অভাগীকে এমন করে গ্রাস করে নিল। আর শুধুমাত্র তাই নয়, ওকে এখান থেকে নিয়ে চলে গেল। এখন কি হবে আমার অভাগীর? আমার অভাগীকে কি রক্ষা করার আর কোনো উপায় নেই? কি করব? কোথায় বা গেলে আমি অভাগীকে রক্ষা করতে পারবো? আমি বরং এক কাজ করি, আমি উড়ে গিয়ে দেখি ওই অশুভ শক্তিটা আমার অভাগীকে ঠিক কোথায় নিয়ে গেল। না না না, এটা কি করে হতে পারে? আমি আমি এতটা স্বার্থপর কি করে হতে পারি? কারণ এখানে তো নাগিনী এভাবে অচেতন হয়ে পড়ে আছে। না, নাগিনীকে ফেলে রেখে তো আমি কোথাও যেতে পারি না। তার তো কোনো সারা শব্দ পর্যন্ত নেই। তাহলে কি নাগিনী? না 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 না, সেটা কিছুতে হতে পারে না। নাগিনী আমার জন্য, আমার অভাগীর জন্য এত কিছু করেছে, আর তাই নাগরানী এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। আমাকে চেষ্টা করতে হবে নাগিনীকে সুস্থ করে তোলার। আর ওই কালো ছায়াটি তো নাগরানীর উপর মারাত্মকভাবে আঘাত করেছে। আর তাছাড়া ওই অশুভ শক্তিটা নাগিনীর উপর এভাবে আঘাত করেছে যে নাগিনী সহ্য করতে না পেরে এভাবে মাটিতে লুটিয়ে পড়েছে। যাই হোক, এখন তো নাগিনীকে আমাকে সুস্থ করার চেষ্টা করতে হবে। আর আমার অভাগীকে তো আমি বিধাতার উপর ছেড়ে দিয়েছি। বিধাতা নিশ্চয়ই আমার অভাগীকে রক্ষা করবে। আর আমাকে যে এখানে থাকতেই হবে। কি হলো কি মোড়ল মশাই? এই অসময়ে এই শরীর নিয়ে কোথায় বের হচ্ছ? তোমার শরীরের অবস্থা তো মোটেই ভালো নয়। এভাবে বাইরে একা একা বেরিও না গো। না গো গিন্নি, আমাকে তো বের হতেই হবে। আমি যদি এখন বের না হই তাহলে অভাগের কোনো খোঁজ পাবো না যে। কিন্তু অভাগীকে তুমি কোথায় খুঁজে বেড়াবে বলো তো? অভাগীকে তো আমি বলেছি ওর মায়ের কথা, আর ও তোর মায়ের খোঁজেই বেরিয়ে গেছে। আর শুধুমাত্র সেটাও নয়, ওর ভালো মাকে নাকি রাজপ্রাসাদে তুলে নিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে অভাগী নিশ্চয়ই রাজপ্রাসাদের উদ্দেশ্যেই গিয়েছে। না না না, অভাগী যদি ওই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তাহলে মহা বিপদ হয়ে যাবে। কারণ ওই রাজপ্রাসাদের সব লোকজন তো অভাগীকে তুলে নেওয়ার জন্য এসেছিল। অভাগীকে না পেয়ে অভাগীর ভালো মাকে তুলে নিয়ে গেছে। আর আমার মনে হয় অভাগী ওই রাজপ্রাসাদে গেলে ওর ভীষণ ক্ষতি হয়ে যাবে। আর তাই অভাগীকে খুঁজে বের করে ওকে আমাকে আটকাতে হবে। সেসব না হয় বুঝলাম, কিন্তু অভাগী যদি রাজপ্রাসাদে না যায় তাহলে ওর ভালো মায়েরও তো বিপদ হবে গো। না না, অভাগ্য ওই রাজপ্রাসাদে না যাওয়া পর্যন্ত ওরা কিছুতে ওর ভালো মায়ের কোনো ক্ষতি করবে না। হয়তোবা কারাগারে বন্দি করে রাখতে পারে, এর বেশি কিছু করবে না। অভাগে ওখানে গেলে যে অভাগীর চরম বিপদ হয়ে যাবে। আর তাই ওকে আটকাতে হবে। আমাকে আমাকে এভাবে তুলে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছেড়ে দাও বলছি। তোমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমাকে এভাবে নিয়ে যাচ্ছ? আর কোথায় যাচ্ছ বলো বলছি। কোথায় যাচ্ছি সেটা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আর তারপরে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে অভাগী, আমি তোমাকে মেরে ফেলতে পারতাম ঠিকই, কিন্তু আমি তোমাকে মারিনি। কারণ আমি চাই আমার গুরুর সামনে নিয়ে তোমাকে হাজির করি, আর সেখানেই তুমি তোমার মৃত্যুকে বরণ করো। তোমার গুরুকে আমাকে বলো। তোমার গুরুকে তো আমি চিনিই না। তোমাকে এত কিছু চিনতে হবে না।
তবে তুমি এটা নিশ্চিত থেকো যে যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে তোমার মৃত্যুবরণ করতে হবে। না না, কিছুতেই আমি মৃত্যুবরণ করব না। আর তুমি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। ছেড়ে দাও আমাকে, না হলে কিন্তু তুমি মহা বিপদে পড়ে যাবে। আমার কিছু তুমি করতে পারবে না, কিছুই না, না এভাবে হবে না। এবার আমাকে বাধ্য হয়ে হলেও আমার আগুন পাখিকে স্মরণ করতে হবে। আগুন পাখি তো বলেছিল আমি বিপদে পড়লে তাকে স্মরণ করলে সে ঠিক আমাকে রক্ষা করবে। হ্যাঁ, আমাকে সেটাই করতে হবে। আগুন পাখি কোথায় তুমি? আমি যে মহা বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো তুমি। ওদিকে রাজা চুপি চুপি রানীর কক্ষে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু কয়েকজন প্রহরীরা পাহারা দেওয়ার কারণে সে কোনোভাবেই রানীর কক্ষে প্রবেশ করতে পারে না। এই রাঘব সত্যি অনেক চালাক। প্রতিটা গোপন রাস্তার সামনেই ওই প্রহরীদেরকে দাঁড় করিয়ে রেখেছে। তাই তো আমি কোনোভাবেই রানীর কক্ষে যেতে পারছি না। যদি একটিবারের জন্য ওই প্রহরীরা আমাকে দেখে ফেলে আর আমি যদি একবার ধরা পড়ে যাই, তাহলে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার তো যে করেই হোক রানীর সাথে দেখা করতেই হবে। প্রহরী, রাঘব, তোমরা যতই চালাক হও না কেন, আমার থেকে এত বেশি চালাক এখন পর্যন্ত হয়ে উঠতে পারোনি। কারণ আমি শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য রানীর কক্ষ থেকে বের হওয়ার জন্য একটি গোপন পথ তৈরি করেছিলাম। আমার মনে হয় সেই পথের খবর তোমরা কেউ এখন পর্যন্ত জানোনি। আর সেই পথেই আমাকে রানীর কক্ষে প্রবেশ করতে হবে। কিন্তু সেই পথে যেতে গেলে তো আমাকে একজন প্রহরীর চোখ ফাঁকি দিয়ে তারপর যেতে হবে। কিন্তু প্রহরী তো কিছুতেই ওখান থেকে সরছে না। না, তাও আমাকে কিছু একটা করতে হবে। আমাকে এগিয়ে যেতেই হবে, লুকিয়ে লুকিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এরপর রাজা লুকিয়ে এগিয়ে যেতে থাকে। না, এভাবে আমার মনের বলা কথাগুলো মিথ্যে হতে পারে না। আমার মন তো বারবার বলছিল যে আজ নিশ্চয়ই ভালো কিছু ঘটবে, কিন্তু সারাটা দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত তো ভালো কিছুই দেখতে পেলাম না। তার মানে কি সত্যি আজ আর কিছুই ভালো হবে না? জানি না ওদিকে আমার কুমার বা মহারাজ কোথায় আছে। কুমার কি আসলে মহারাজকে খুঁজে পেয়েছে কিনা? আর তাছাড়া আজ আমার কুমার আর মহারাজের কথা বারবার মনে হচ্ছে। মনটার মধ্যে বড্ড কেমন করছে, কিছু ভালো লাগছে না আমার। এখন আপনি আবার চিন্তা করছেন? এই তো কিছুক্ষণ আগে আপনি আমাকে সান্ত্বনা দিলেন আর বললেন যে সত্যিই যা কিছু ঘটবে ভালো কিছুই ঘটবে, বিধাতার উপর ভরসা রাখতে আর ধৈর্য ধারণ করতে। কিন্তু আপনি হঠাৎ করে এমন অধৈর্য হয়ে গেলেন কেন? আর কেনই বা এইভাবে চিন্তা করছেন রানীমা? বলুন তো, আপনি এরকম চিন্তা করবেন না। সত্যিই দেখবেন যা ঘটবে ভালো কিছুই ঘটবে। সেটা আর হবে কি করে? আর কতটুকু সময় বা বাকি আছে আজকের দিনের বল? আর তাই তো আমার মনটা বড্ড ভেঙে গেছে। আর বারবার শুধুমাত্র রাজকুমার আর মহারাজের জন্য চিন্তা হচ্ছে আমার। তখনই রাজা মশাই রানীর কক্ষে গিয়ে হাজির হয়। আর কোনো চিন্তা করতে হবে না। এবার থেকে সব চিন্তা শেষ হয়ে যাবে, আর অপরাধী শাস্তি পাবে, আর কাউকে অন্যায়ভাবে বন্দী হয়ে থাকতে হবে না। ওদিকে নাগরানীকে সুস্থ করে তোলার জন্য তোতা পাখি অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে নাগিনীর জ্ঞান ফিরিয়ে আনতে পারে না। কি করব কি এখন আমি তো নাগরানীকে কোনোভাবেই সুস্থ করতে পারছি না, কিছুতেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারছি না আমি। কিন্তু যে করেই হোক নাগিনীর জ্ঞান যে আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমি বরং এক কাজ করি, নাগিনীর চোখে মুখে একটু জল ছিটিয়ে দেখি, হয়তো বা জলের ছিটায় তার জ্ঞান ফিরে আসলেও আসতে পারে। এই কথা বলে তোতা পাখিটি আর একটু দেরি না করে সেখান থেকে উড়ে চলে যায়। আর কিছুক্ষণ পর ফিরে এসে নাগিনীর চোখে মুখে জল ছিটিয়ে দেয়, কিন্তু এরপরও কিছুতেই নাগিনীর জ্ঞান ফিরে আসে না। না, এখনো তো নাগিনীর কোনো সারা শব্দ পাচ্ছি না। তাহলে কি সত্যি আমার মনের আশঙ্কায় ঠিক?
না, সেটা কি করে হতে পারে? কিন্তু এখন কি করব? আমি কি করে নাগিনীর জ্ঞান ফেরাবো? আমি এক কাজ করি, আমি নাগিনীকে নিয়ে বরং নাগিনীর আস্তানায় ফিরে যাই। আর আমার মনে হয় তার আস্তানায় গেলে আমি নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে আস্তে ধীরে তাকে সুস্থ করে তুলতে পারবো। কিন্তু আমি তাকে নিয়ে যাব কি করে? আমি তো একটা পাখি, আর একটা পাখি কি করে এই নাগিনীকে টেনে নিয়ে যেতে পারে? আমি এক কাজ করি, আমি আর একটু তাও চেষ্টা করে দেখি। এ কথা বলে তোতা পাখিটি আর একটু দেরি না করে তার ঠোঁট দিয়ে টানতে টানতে তার আস্তানায় নিয়ে যেতে থাকে। কি হলো কি অবাগি? বড্ড ভয় পেয়ে গেছো বুঝি? ভয় তো পাবারই কথা, কারণ আমাকে দেখে তো সবাই ভয়ে থর থর করে কাঁপে। আর তোমারও সেই একই অবস্থাই হয়েছে। তুমি তো এতক্ষণে কোনো এক আগুন পাখিকে ডাকতেছিলে, কই তার তো দেখাই নেই। তার মানে কি তুমি যাকে ডেকেছো তোমাকে রক্ষা করার জন্য, সে তো তোমার কথা শুনেনি। না না, এটা কি করে হতে পারে? অগ্নিধার পাখি আমাকে বলেছিল আমি যদি বিপদে পড়ি আর তাকে যদি স্মরণ করি তাহলে ঠিক সে চলে আসবে আর আমাকে বিপদ থেকে রক্ষা করবে। তাহলে কেন কেন সে এখনো এসে আমাকে রক্ষা করছে না? তাহলে কি এই কালো ছায়া যেটা বলছে সেটাই সত্যি? অগ্নিধার পাখি আমার ডাক শুনতে পায়নি? তার মানে কি আমি সত্যি এই কালো ছায়ার কাছে হার মেনে যাব? তখনই হঠাৎ করে চারদিক থেকে আগুনের গোলা এসে অশুভ শক্তির প্রলয়কে আবদ্ধ করে ফেলে, আর সাথে সাথে সেই অশুভ শক্তির প্রলয়টি থেমে যায়। এটা কি হলো? এখানে এভাবে আগুন কোথা থেকে এলো? কে এভাবে চারপাশ দিয়ে আগুন নিক্ষেপ করলো আর এভাবে আমার প্রতিরোধ করলো? এই সত্যি তো, এভাবে চারদিক থেকে অগ্নি নিক্ষেপ করলো কে? আর কিভাবে বা এই মহাপ্রলয়কে রোধ করলো? তার মানে কি অগ্নিধার পাখি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সে আমাকে রক্ষা করার জন্য এই কাজটি করেছে? তখনই অভাগী দেখতে পায় যে দূর থেকে অগ্নিধার পাখি উড়ে আসছে তাদের দিকে। কি বিরাট বড় পাখি! আরে বিরাট বড় পাখি তো আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু কেন? আর এই পাখিটিকে দেখে তো কোনো সাধারণ পাখি মনে হচ্ছে না। তাহলে কে? কেউ? ওদিকে রাজকুমার রাজকারাগারের দিকে এগিয়ে যেতে থাকে। তখন একজন প্রহরী এসে রাজকুমারের সামনে হাজির হয়। কোথায় যাচ্ছেন আপনি? ওদিকে যাওয়ার অনুমতি নেই। আর তাছাড়া কে আপনি? এই রাজপ্রাসাদে কি করে ঢুকেছেন বলুন তো? আপনি আমাকে চিনবেন না, আসলে আমি মহারাজ রাঘবের অতিথি। তিনি আমাকে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি দিয়েছেন আর ওই অতিথি হিসাবেই থাকতে দিয়েছেন। আসলে ইচ্ছে করেছিল রাজপ্রাসাদটা ঘুরে দেখি, তাই রাজপ্রাসাদ ঘুরতে বেরিয়েছি। কিন্তু এদিকে যাওয়ার অনুমতি নেই কেন? কি আছে এদিকে? এদিকে এদিকে আছে রাজকারাগার। যারা অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে রাজামশাই এই কারাগারে বন্দি করে রাখে। ও আচ্ছা, তাই নাকি? রাজকারাগার? তাহলে আর এদিকে যেয়ে আমি কি করব? যাই, আমি অতিথিশালায় ফিরে যাই। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড্ড ক্লান্ত। কাল রাতে কি ভালো ঘুম হয়নি নাকি? কি করে ঘুমাবো বলুন তো? কারাগারের সমস্ত দায়িত্ব পড়েছে আমার উপর। দিন নেই রাত নেই করে এখানে পাহারা দিতে হচ্ছে। একটু যে ঘুমিয়ে নেব তারও উপায় নেই। আর তাই তো আমার বড্ড ক্লান্ত লাগছে। তাই নাকি? তবে আমার কাছে কিন্তু একটা জিনিস আছে, যেটা খেলে আপনার ক্লান্তি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। আপনি অনেক শক্তি পাবেন আপনার শরীরে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে পাহারাও দিতে পারবেন। এতে করে রাজামশাই খুশি হয়ে আপনাকে পুরস্কৃত করবে। সত্যি বলছেন? তা কি এমন জিনিস আপনার কাছে আছে বলুন তো, যেটা খেলে ক্লান্তি দূর হয়ে যাবে? সত্যি কি আছে? এই যে দেখছেন এই ওষুধটা, এই ওষুধটা খাওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার সব ক্লান্তি দূর হয়ে আপনি শরীরে শক্তি সঞ্চয় হচ্ছে। তাই নাকি? তাহলে দিন, আমার তো এই ওষুধটি প্রয়োজন। আমি বরং এক্ষুনি এই ওষুধটি খেয়ে নেই। এরপর প্রহরীটি রাজকুমারের হাত থেকে সেই ওষুধটি নিয়ে খেয়ে নেয়। একই তান্ত্রিক বাবা, বেশ অনেকটা সময় তো পেরিয়ে গেল, কিন্তু এখনো তো কালো ছায়া ওই অভাগীকে নিয়ে ফিরে এলো না।
এতক্ষণে তো ওদের ফিরে আসার কথা ছিল, তাহলে কেন কেন এখনো ফিরছে না? সেটাই তো, এটা নিয়ে সত্যি আমি বড্ড চিন্তায় পড়ে যাচ্ছি। কারণ ও তো অশুভ শক্তির মহাপ্রলয়। ও তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এতটা সময় লাগার কথা নয়। আর তাছাড়া ও তো অনেকটা সময় আগে ওই অভাগীকে গ্রাস করেছে। তাহলে এখনো কেন আমার আস্তানায় এসে হাজির হলো না? আর ও তো এতটা সময় লাগার কথা নয়। তান্ত্রিক বাবা, আমার কিন্তু মোটেও ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ওই অভাগী নিশ্চয়ই এমন কিছু করেছে যাতে করে ওই মহাপ্রলয় ওকে নিয়ে এখানে আসতে ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি দয়া করে কিছু একটা করুন আর জানার চেষ্টা করুন যে মহাপ্রলয় এখন কি অবস্থায় আছে আর কেন এখনো অভাগীকে নিয়ে ফিরে আসছে না। আমার জানা মতে ওই মেয়ের তো এত ক্ষমতা নেই যে কিনা মহাপ্রলয়কে আটকাতে পারে। তুমি যেহেতু আমাকে বলেছ, সেহেতু আমি জানার চেষ্টা করছি যে কেন মহাপ্রলয় এখন পর্যন্ত অভাগীকে নিয়ে এখানে আসতে পারছে না। আমাকে এক্ষুনি যে জানতেই হবে। এ কথা বলে তান্ত্রিক বাবা তার চোখ বন্ধ করে। কে আপনি? আর কেনই বা আমার কক্ষে প্রবেশ করেছেন? আপনাকে তো আমি চিনি না। আর এখানে এভাবে না বলে কয়ে কেন এসেছেন বলুন তো? চলে যান, এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। রাঘব আমাকে এখানে বন্দি করে রেখেছে ঠিকই, তার মানে এই নয় যে যখন যে কেউ আমার কক্ষে এসে হাজির হয়ে যাবে। দাসী, এক্ষুনি এনাকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি অস্ত্র তুলে নিতে বাধ্য হব। এ কি রানী, তুমি আমাকে চিনতে পারছো না আর তুমি আমার উপর অস্ত্র চালাতে চাইছো? আপনার এত বড় সাহস, আপনি আমার সাথে আবার কথাও বলছেন আর আমাকে তুমি করে বলছেন? বলি, এত সাহস আপনি কোথা থেকে পেয়েছেন? আর তাছাড়া আপনাকে কিভাবে চিনবো? এর আগে তো কখনো কোনোদিনও আমি আপনাকে দেখিনি। ঠিক আছে, তুমি না হয় আমাকে দেখে চিনতে পারছো না, কিন্তু তাই বলে কি তুমি আমার কণ্ঠস্বর ভুলে গিয়েছো? রানী, তুমি তোমার নিজের স্বামীর কণ্ঠস্বর চিনতে পারছো না? কি বলছেন কি আপনি? আমার নিজের স্বামীর কণ্ঠস্বর মানে? সত্যি তো, আপনার কণ্ঠস্বর তো একেবারে আমার স্বামী মহারাজের মতো। কিন্তু তাই বলে কি আপনি আমাকে এটা বলতে চাইছেন যে আপনি মহারাজা? হ্যাঁ রানী, আমি মহারাজ, তোমার মহারাজ। তুমি ভালো করে খেয়াল করে দেখো, আসলে আমি এখানে ছদ্মবেশে এসেছি ওই রাঘবের সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আর শুধু আমি একা নয়, আমার কুমারও এই রাজপ্রাসাদে এসেছে। তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, তাহলে আমাকে চিনতে পারবে। তখনই রানী খুব খেয়াল করে রাজামশাইকে দেখে আর দেখে সে সত্যি সত্যি বুঝতে পেরে যায় যে সে আর কেউই নয়, তার রাজামশাই। মহারাজ, আপনি সত্যিই তো আপনি ফিরে এসেছেন মহারাজ। আপনার কোনো ক্ষতি হয়নি তো? কোথায় কোথায় চলে গিয়েছিলেন আপনি? আপনি আমাকে এভাবে ফেলে রেখে কোথায় চলে গিয়েছিলেন? কিছুতেই আমি আপনার কোনো খোঁজ খবর পাইনি। আমি তো আপনার চিন্তায় একেবারে অস্থির হয়েছিলাম। কে তুমি? আর এখানে এসেছো কেন? কি চাই তোমার এখানে? তার মানে তুমি এভাবে আমার উপর আগুনের গোলা নিক্ষেপ করে আমার পথ আটকে দাঁড়িয়েছো। তুমি কি জানো এর পরিণাম কিছুতেই ভালো হবে না? সরে যাও, এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও, না হলে কিন্তু তোমার মহাবিপদ হবে। অগ্নিধর পাখি, তুমি এসেছো? তুমি আমার কথা শুনেছো? তুমি সত্যি আমাকে রক্ষা করার জন্য এখানে এসেছো অগ্নিধর পাখি? ও আচ্ছা, তাহলে এটাই সেই অগ্নিধর পাখি যাকে কিনা তুমি একটু আগে ডাকছিলে, আর সে কিনা তোমার ডাকে এখানে এসে হাজির হয়েছে। যাক, ভালোই হয়েছে, কিন্তু এখন ওকে যে আমার হাতে ধ্বংস হতে হবে। অভাগী বন্ধু, তুমি ভয় পেও না। তোমার বন্ধু এই অগ্নিধর পাখি যেহেতু এখানে একবার এসে পৌঁছেছে, সেহেতু তোমাকে এই অশুভ শক্তির প্রলয়ের হাত থেকে রক্ষা করে নিয়ে যাবে। কিন্তু সব থেকে বড় কথা হলো, আমার হাতে যে সময় খুব কম, আর সূর্যাস্তের আগে আমার আস্তানায় ফিরে যেতে হবে। আর তার আগে
তোমাকে এখান থেকে রক্ষা করতে হবে। ও অগ্নিধার পাখি, পারবি না, কোনোভাবেই তুই এই অভাগীকে আমার হাত থেকে রক্ষা করতে পারবি না। আর আমি তোকে ধ্বংস করে দেব, এখনই তোকে ধ্বংস করে দেব। সত্যি সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আপনি ফিরে এসেছেন, অনেক ভালো হয়েছে। এই তো সকাল থেকে আমার মনটা বারবার বলছিল যে আজ নিশ্চয় ভালো কিছু ঘটবে, কিন্তু দিন কেটে যাচ্ছিল, তারপরও কোনো কিছুই হচ্ছিল না। তাই তো আমি বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু অবশেষে সেই ভালো কিছু ঘটেছে। দাসী, দেখতে পেলে তো আমার মন ভুল কিছু বলেনি। রানী, আজকের পর থেকে যা হবে পুরোটাই ভালো হবে, আর কোনো খারাপ হবে না আমাদের সাথে। এবার আমাদের সাথে যে যে খারাপ করেছে তাদের বিচার হবে। হ্যাঁ মহারাজ, ওই রাঘব আমার কুমারের সাথে অন্যায় করেছে, আপনার সাথে অন্যায় করেছে, এমনকি আমাদের সাথে অন্যায় করে এই রাজপ্রাসাদ দখল করেছে। তাই এবার ওকে শাস্তি দিতেই হবে মহারাজ। কিন্তু মহারাজ, আপনি ওই রাঘবের চোখ ফাঁকি দিয়ে কি করে রাজপ্রাসাদে প্রবেশ করলেন? রানী, সবকিছু কুমারের বুদ্ধিতেই করেছি। কুমার আর আমি দুজনেই ছদ্মবেশ নিয়ে রাজপ্রাসাদে ঢুকেছি, আর একবার যখন আমরা দুজনে রাজপ্রাসাদে প্রবেশ করতে পেরেছি, সেহেতু তুমি দেখবে এই রাঘবকে আমরা পরাজিত করে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করব, আর এই রাজপ্রাসাদকে আবার আমরা উদ্ধার করব। সত্যি বলছেন মহারাজ? আমার কুমারও আপনার সাথে এসেছে? সত্যি সত্যি এবার আমার মাথা থেকে সব চিন্তা দূর হয়ে গেছে। বিধাতা, তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি আমার স্বামী আর আমার পুত্রকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছো। এখন শুধুমাত্র ওই রাঘবকে শাস্তি দিতে পারলেই আমাদের সমস্ত বিপদ কেটে যাবে। ওদিকে সেই তোতা পাখিটি অনেক কষ্টে নাগরানীকে তার আস্তানায় নিয়ে যায়, কিন্তু তার আস্তানায় নিয়ে গিয়েও অনেকটা সময় ধরে নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেও কোনোভাবে নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনতে পারে না। এই জন্য তোতা পাখি অনেক চিন্তায় পড়ে যায়। কি করব কি এখন আমি তো কোনোভাবেই নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনতে পারলাম না। এতটা কষ্ট করে আমি নাগরানীকে তার আস্তানায় নিয়ে এলাম, কিন্তু আস্তানায় এনেও তো তাকে সুস্থ করার উপায় খুঁজে পেলাম না। কি করব এখন? শেষ পর্যন্ত নাগরানীকে কিনা আমার অবাগীর জন্য প্রাণ দিতে হবে, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার অবাগীর এখন কি অবস্থা সেটাও আমি জানি না। ওই কালো ছায়াটা আমার অবাগীর কোনো ক্ষতি করে দিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। কি করব আমি? হে বিধাতা, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে সাহায্য করো। তখনই সেখানে অন্য একটি সাপ চলে আসে, আর তার মাথায় ছিল একটা ছোট্ট মণি, যেটা কিনা চকচক করছিল। এই সাপটি এখানে কোথা থেকে এলো? নাগরানীর আস্তানায় তো এর আগে কোনোদিনও এই সাপটাকে দেখিনি, আজ একে নতুন দেখতে পেলাম। আর তাছাড়া এই সাপটার মাথায় বা এভাবে কি চকচক করছে? আচ্ছা, এটা আবার ওই সাপের মণি নয় তো? হ্যাঁ, হতেই পারে। আর এই মণিটা যেভাবে চলাচল করছে, আমি নিশ্চিত এটা নিশ্চয়ই ওই সর্পমণি। ওই সাপটি তখনই আর একটু দেরি না করে নাগিনীর কাছে এগিয়ে যায়, আর সেই মণি থেকে একটা শক্তি এসে নাগিনীর শরীরকে স্পর্শ করে, আর মুহূর্তের মধ্যেই নাগিনী সুস্থ হয়ে ওঠে। এই তো নাগিনী সুস্থ হয়ে গেছে। তার মানে এই সাপটি নাগিনীকে সুস্থ করার জন্য এখানে এসেছিল, আর ওই মণি থেকে শক্তি প্রয়োগ করে নাগরানীকে বাঁচিয়েছে। যাক, ভালো হয়েছে, এখন আমি চিন্তামুক্ত হয়েছি। নাগিনী তো অন্তত নিজের জীবনটা ফিরে পেল, কিন্তু এই সাপটি জানলো কি করে যে নাগিনীর এই অবস্থা? না না না, সেসব আমার এখন জানার দরকার নেই। পরে নাগিনীর কাছ থেকে সব কিছু শুনে নেব। ভাগ্যিস আমি নাগিনীকে কষ্ট করে
তার আস্তানায় নিয়ে এসেছিলাম, তা না হলে তো নাগিনীকে এই সাপটি সুস্থ করতে পারতো না। বিধাতা নাগিনীকে তুমি সুস্থ করে দিয়েছো, তোমাকে অশেষ ধন্যবাদ। এখন তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। রাজকুমার রাজকারাগারের ভেতরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে রাজকনক বন্দী হয়ে আছে। রাজকনক রাজকুমারকে দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি রাজকুমার, আপনি এখানে কি করে এলেন? আর তাছাড়া এই রাজপ্রাসাদে তো রাঘবের লোকজন দিয়ে অনেক পাহারাও করে রেখেছেন, আর এই পাহারা ভেদ করে আপনি এখানে এসেছেন। আপনাকে কেউ দেখে ফেলেনি তো? রাজগণক, আপনি এত চিন্তা করবেন না, এখন আর কোনো সমস্যা হবে না আমার। আমি বুদ্ধি করে রাজপ্রাসাদে ঢুকেছি। আর তাছাড়া এই দেখুন আমার হাতে এটা কি। এ কি রাজকুমার, আপনার হাতে তো একটা চাবি দেখতে পাচ্ছি, কিন্তু এই চাবি কিসের? এই চাবি হলো এই রাজকারাগারের তালার চাবি, আর এখনই আমি এই চাবি দিয়ে তালা খুলে আপনাকে মুক্ত করব। কি বলছেন কি রাজকুমার, আপনি আমাদেরকে এখান থেকে মুক্ত করে দেবেন? কিন্তু এই তালা চাবি আপনি কোথায় পেলেন? এই তালা চাবি তো ছিল ওই রাঘবের পোষা ওই প্রহরীদের কাছে। কি করে প্রহরীর হাত থেকে আপনি চাবি নিয়ে এলেন? ওই তালা চাবি আমি প্রহরীর কাছ থেকে নিয়ে এসেছি। আর তাছাড়া রাজগণক, এখন আমাদের হাতে সময় নেই, এখন আমাদের একটু একটু করে এগিয়ে যেতে হবে। আর যে করেই হোক ওই রাঘবকে শাস্তি দিতে হবে, আর ওর হাত থেকে এই রাজপ্রাসাদকে মুক্ত করতে হবে। আর শুধুমাত্র সেটাই নয়, আমি একা একাই রাজপ্রাসাদে আসিনি, পিতামশাই আমার সাথে এসেছেন। কি বলছেন কি রাজকুমার, মহারাজা ফিরে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। আর এই যে ওনাকে দেখছেন, উনি অভাগীর মা। ওই রাঘব অন্যায় ভাবে ওনাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে। সত্যি ওই রাঘবের এবার শাস্তির প্রয়োজন। আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি। আর এদিকে একটা গোপন পথ আছে, আপনি মাকে নিয়ে ওই পথ দিয়ে রাজপ্রাসাদ থেকে চুপি চুপি বেরিয়ে যাবেন, কেউ যেন কোনোভাবে দেখতে না পায় আপনাদের। ঠিক আছে রাজকুমার। ওদিকে রাঘব রাজকুমার এবং রাজার সাথে কথা বলার জন্য অতিথিশালার সামনে গিয়ে দাঁড়ায়। ওদের সাথে এক্ষুনি দেখা করে আমাকে এটা নিশ্চিত হতে হবে যে আসলে ওই গুপ্তধন কোথায় রয়েছে। আর ওই গুপ্তধনকে যে করেই হোক আমাকে নিজের হাতে নিয়ে আসতে হবে। আমার এক্ষুনি ওদের কক্ষে ঢুকে ওদেরকে বোকা বানাতে হবে, আর ওদের কাছ থেকে সব তথ্য জেনে নিতে হবে। যাই, আর দেরি করা যাবে না, এক্ষুনি কক্ষের ভিতরে ওদের সাথে কথা বলি। এই কথা বলে রাঘব আর একটু দেরি না করে অতিথিশালার মধ্যে গিয়ে প্রবেশ করে, কিন্তু সেখানে সে রাজকুমার বা রাজা কাউকেই দেখতে পায় না। এ কি, লোক দুটো কোথায় গেল? ওই লোক দুটোকে তো আমি এই অতিথিশালায় থাকতে দিয়েছিলাম, ওদেরকে বারবার বলে দিয়েছিলাম যে আমার অনুমতি ছাড়া যেন তারা কিছুতেই এই কক্ষের বাইরে না যায়। তারপরও ওরা আমার কথা না শুনে কোথায় গিয়েছে? না না, ব্যাপারটা তো আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ ওরা দুজনে তো অচেনা লোক। ওরা ওরা তো এই রাজপ্রাসাদের কিছুই চেনে না। তাহলে কেন কেন ওই অতিথিশালা থেকে ওরা বের হবে সেটাই তো বুঝতে পারছি না। তার মানে কি আমি আবারও কোথাও ভুল করে বসলাম, নাকি ওদেরকে এই রাজপ্রাসাদে আশ্রয় দিয়ে বিপদ ডেকে আনলাম? না না, বিশ্বাস নেই, এমনও তো হতে পারে ওরা কোনো গুপ্তচর। না না, এই কি ভুল আমি করে বসলাম? আমি সামান্য ওই গুপ্তধনের লোভে কিনা দুজন অচেনা লোককে না চিনে না জেনে এই প্রাসাদে এভাবে থাকতে দিলাম। এটা আমার মহা অন্যায় হয়ে গেছে। না না, এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না, এক্ষুনি আমাকে ওদেরকে খুঁজতে হবে, আর প্রহরীদেরকে সচেতন করে দিতে হবে, আর তারা যেন যে করেই হোক এই লোক দুটোকে খুঁজে বের করে আমার পায়ের সামনে এনে ফেলে। কারণ খুব বেশি একটা সময় হয়নি, আর এতক্ষণে তো ওই দুজন লোক আমার রাজপ্রাসাদের বাইরেও যেতে পারেনি, আর তাই ওদের আগে ধরা পড়তেই হবে আমার কাছে। ওদিকে তান্ত্রিক বাবা তার শক্তির মাধ্যমে সব কিছু জানতে পারে। তান্ত্রিক বাবা, কি হলো? কি চুপ করে আছেন কেন? কিছু জানতে পারলেন?
কেন কেন ওই কালো ছায়া এখনো অভাগীকে নিয়ে আপনার আস্তানায় আসছে না? ও কি করে আমার আস্তানায় আসবে বলো তো? ওকে যে বন্দি করা হয়েছে। কি বলছেন? কি বন্দি করা হয়েছে মানে কি বলছেন কি? তাছাড়া আপনি তো বললেন ওই কালো ছায়ার নাকি অনেক ক্ষমতা, তাহলে কে তাকে এভাবে বন্দি করতে পারে? তাহলে কি ওই অভাগী? না, ওই অগ্নির এতটা সাহস আছে নাকি? তবে কোথা থেকে অগ্নিধার পাখি এসে আমার অশুভ শক্তির মহাপ্রলয়কে আটকে ফেলেছে। কি বলছেন কি? তাহলে আমাদের এই পরিকল্পনা কি নষ্ট হয়ে যাবে? ওই অভাগীকে কি আমরা প্রাণে মারতে পারবো না? একটু ধৈর্য ধরো, দেখি কি হয় ওদিকে। তুই অগ্নিধার পাখি হোস আর যে হোস, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সরে যা তুই। জানিস না আমার কত ক্ষমতা? আমি চাইলে মুহূর্তের মধ্যে তোকে শেষ করে দিতে পারি। ওর এই বন্ধুটাকেও যেভাবে শেষ করতে পারি ঠিক এইভাবেই তোকেও শেষ করে দিতে পারি। তাই বলছি, তোর মায়া শক্তি সরিয়ে এখান থেকে চলে যা বলছি। তাই নাকি? তোর ক্ষমতা অনেক, তাই না? এক্ষুনি তোকে আমি শেষ করে দেব। দেখি তোর ক্ষমতা কতটুকু। এই কথা বলে অগ্নিধার পাখি তার মুখ থেকে আগুন ছুটতে থাকে, আর সেই আগুনে সেই মহাপ্রলয়ের শরীরকে স্পর্শ করে। কি ওই অগ্নিধার পাখি যে শক্তি প্রয়োগ করছে, আর এই আগুনের উত্তাপ যে অনেক বেশি ভয়ঙ্কর। এই উত্তাপ যে আমি সহ্য করতে পারছি না। থামো অগ্নিধার পাখি, থামো বলছি, না হলে তোর বন্ধু এই অভাগীকে কিন্তু আমি এখান থেকে নিচে ফেলে দেব। আর তুই আমার ক্ষতি করলেও তো তোর বন্ধুকে তুই কিছুতেই রক্ষা করতে পারবি না। কিছুতেই তুই আমার বন্ধুকে ফেলবি না। খবরদার বলছি, এটি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সেই মহাপ্রলয়টি অগ্নিধর পাখির কোনো কথা না শুনে অভাগীকে নিচে ফেলে দেয়। কি করলি তুই আমার বন্ধুকে এভাবে নিচে ফেলে দিলি কেন? বন্ধু, তোমার কিছু হতে পারে না বন্ধু। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।